নদিয়াপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে থাকত এক দরিদ্র কৃষক সুখীরাম। তার সঙ্গে থাকত স্ত্রী পুষ্পা আর দুই মেয়ে। একজন তার নিজের মেয়ে মায়া আর অন্যজন তার প্রথম স্ত্রীর মেয়ে চাঁদা। সুখীরাম এতটাই গরিব ছিল যে দুই বেলা ঠিকমতো খাবার জোগাড় করাও তার জন্য খুব কষ্টের ছিল। কোনোদিন কাজ জুটত, কোনোদিন জুটত না। এইভাবেই তার সংসার চলত। একদিন সুখীরাম জমির কাজে বেরিয়ে গেলে বাড়িতে সুযোগ পেয়ে তার দ্বিতীয় স্ত্রী পুষ্পা চাঁদার ওপর রাগ ছাড়তে শুরু করল। সে কথায় কথায় চাঁদাকে কষ্ট দিতে লাগল। আরে চাঁদা, তুই কতক্ষণ ধরে বাসন মাজছিস? এখনো কি সব কাজ শেষ করতে পারিসনি? জি মা, বাসনগুলো ধুয়ে ফেলেছি, এখন শুধু একটু ঝাড়ু দেওয়াই বাকি আছে। আরে অপদার্থ মেয়ে, তাড়াতাড়ি সব কাজ শেষ কর। জন্মেই নাকি নিজের মাকে খেয়ে ফেলেছিস, এখন কি আমাকেও সর্বনাশ করবি? পুষ্পার নিজের মেয়ে মায়া ঘরে ঢোকে। সে স্বভাবতই একটু জেদি আর অহংকারী। মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। চাঁদা, এদিকে আয়। আমার রাজকন্যার খিদে পেয়েছে, তাড়াতাড়ি ওর জন্য দুটো রুটি সেকে দে, তারপর বাকি কাজ করবি, না হলে আমার মেয়ে রেগে যাবে। আচ্ছা মা, আমি এখনই খাবার তৈরি করে দিচ্ছি। এর কিছুক্ষণ পর খাবার তৈরি করে পুষ্পার কাছে নিয়ে আসে। আরে মা, এই চাঁদা তো খাবারে বেশি লবণ দিয়েছে, একদমই মুখে নেওয়া যাচ্ছে না। এই খাবার খুব বাজে হয়েছে, আমি এই খাবার খাবো না। চাঁদা, তোকে কি কখনো রান্না শেখানো হয়নি? খাবারে এত লবণ কে দেয়? আমার তো মনে হচ্ছে তুই ইচ্ছে করেই এত লবণ দিয়েছিস, যাতে আমার মেয়ের ভালো না লাগে। মা, আমি কখনো ইচ্ছে করে এমন করি না, হয়তো ভুলবশত একটু বেশি লবণ পড়ে গেছে। চাঁদা, আজ সন্ধ্যায় তুই কোনো খাবার পাবি না। তুই আমার মেয়ের জন্য এই ধরনের খাবার তৈরি করেছিস, যার জন্য সে ভীষণ কষ্ট পেয়েছে। মেয়েটা খুবই অসুস্থ বোধ করছে, সকাল থেকেই সে খালি পেটে আছে। শোন চাঁদা, এখনই জঙ্গলে যা এবং কিছু কাঠ কুড়িয়ে আন, তবেই আমি তোকে খাবার দেব। ঘরে জ্বালানোর জন্য একটি কাঠও নেই। চাঁদা জঙ্গলের দিকে হেঁটে যায় এবং একটি গাছের নিচে দাঁড়িয়ে সে চিন্তা করতে থাকে। হে ভগবান, আমার জন্মের সময়ই তুমি আমার মাকে আমার থেকে দূরে করে দিয়েছ, আর এখন তুমি আমাকে এই পরিস্থিতিতে ছেড়ে দিয়েছ। আমার সৎমা আমাকে আদর দেয় না, বরং অনেক কাজ করায় এবং ভালো খাবারও দেয় না। কিছুক্ষণ পরে সে কিছু শুকনো কাঠ কুড়িয়ে বাড়ির দিকে রওনা দেয়। চাঁদা বাড়ি ফিরে এসে কাঠগুলো পুষ্পার কাছে দেয়। মা, আমি জঙ্গল থেকে শুকনো কাঠ নিয়ে এসেছি, এখন আগে বাড়ির সব কাজ সেরে নি, তারপর খাবো। খুব বেশি খিদে পেয়েছে। এই যে চাঁদা, বাকি কাজ পরে করবি, আগে ভালো করে খাবার বানিয়ে দে। এবার কিন্তু খেয়াল রাখিস যেন খাবারে কোনো সমস্যা না হয়। জি মা, চিন্তা করবেন না, এবার কোনো সমস্যা হবে না, আমি ভালো করে খাবার বানাবো। চাঁদা আবার রান্না করে এবং পুষ্পা ও মায়াকে পরিবেশন করে। তারা দুজন খেতে বসে। কিছুক্ষণ খাওয়ার পর মায়া তার মায়ের কাছে আরও রুটি চায়। মা, আমার পেট এখনো ভরেনি, আমার জন্য আরো দুটো রুটি নিয়ে দাও না। এই যে চাঁদা, আমার মেয়ে মায়ার জন্য আর দুটো রুটি নিয়ে আয়, ওর পেট ভালোভাবে ভরেনি। মা, রান্নাঘরে মাত্র দুটো রুটি বাকি আছে, আমি তো সকাল থেকে কিছু খাইনি, আমারও ভীষণ খিদে পেয়েছে। যদি এই দুটো রুটি আপনাদের দিয়ে দিই তাহলে আমার জন্য কিছুই থাকবে না। আরে চাঁদা, তুই এখন বুদ্ধি দেখাতে শুরু করেছিস? তোর জন্য শুধু ভাঙাচুরা রুটির টুকরো বাকি আছে, এগুলোই খেয়ে নিবি। আগে আমার মেয়ের জন্য ওই দুটো রুটি নিয়ে আয়। চাঁদা নিরুপায় হয়ে রুটি আর তরকারি পুষ্পার সামনে রাখে, তারপর চুপচাপ রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘরের এক কোণে পড়ে থাকা ভাঙা রুটির টুকরোগুলো চাঁদা এক থালায় জড়ো করে। সে সেই টুকরোগুলো নিয়ে খেতে বসে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু সে কোনো আওয়াজ করে না। সে জানে এর চেয়ে বেশি কিছু তার ভাগ্যে জুটবে না।
বেটি, ঘরে খাবার থাকলে আমাকে কিছু দিতে পারবি? আমি গত 2 দিন ধরে না খেয়ে আছি। আজ যদি কিছু খাবার না খাই তাহলে ক্ষুধার কষ্টে আমার প্রাণ চলে যাবে। আরে চাঁদা, একটু বাইরে তাকিয়ে দেখতো কে এসেছে। মনে হয় কোনো অচেনা ভিখারি এসেছে। এরা নিজেরা কোনো কাজকর্ম করে না, শুধু অন্যের কাছেই হাত পাতে। চাঁদা বাইরে এসে বৃদ্ধ সন্ন্যাসীকে দেখে তার হৃদয় গলে যায়। বাবা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আপনার জন্য খাবার নিয়ে আসছি। চাঁদা দ্রুত ভিতরে যায় আর নিজের ভাগের বাকি রুটি নিয়ে এসে সন্ন্যাসীকে দেয়। ঠিক তখন পুষ্পাও বাইরে চলে আসে। দেখ চাঁদা, যদি তুই নিজের ভাগের রুটিটা এই বৃদ্ধ বাবাকে দিয়ে দিস, তাহলে সন্ধে পর্যন্ত তোর আর কিচ্ছু খাওয়া জুটবে না। মনে রাখিস, এই রুটি হয় তুই নিজে খাবি, নয়তো বাবাকে খাওয়াবি, কিন্তু এরপর সন্ধে পর্যন্ত তোকে আর কোনো খাবার দেওয়া হবে না। চাঁদা পুষ্পার কথা উপেক্ষা করে সন্ন্যাসীকে খাবারগুলো দিয়ে দেয়। বেটি, আমি তোকে একটি ভবিষ্যৎবাণী শোনাই। তোর মেয়ে চাঁদা খুবই সৎ ও ইমানদার মেয়ে, তাই তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। সে একদিন অনেক দূর এগিয়ে যাবে। ভবিষ্যতে সে এই রাজ্যের মহারাজার সঙ্গে তার বিয়ে হবে, আর সে এই রাজ্যের রানী হবে। এটা কিভাবে সম্ভব? এই রাজ্যের রানী তো আমার মেয়ে মায়াই হওয়ার কথা। আমি কখনোই এটা হতে দেব না। ওর বিয়ে আমি খুব গরিব ঘরেই দেব, আর আমার মেয়ে মায়ার বিয়ে দেব খুব ধনী ঘরে। তারপর দেখা যাবে এই চাঁদা কিভাবে রানী হয়। আচ্ছা শুনুন, এখন চাঁদা বড় হয়ে গেছে, যেভাবেই হোক ওর বিয়েটা দিয়ে দিন। আমি একটা ছেলের খোঁজ পেয়েছি, সে খুব গরিব, কিন্তু চাঁদার জন্য ঠিক হবে। আমাদের কাছে এত টাকা নেই যে ওর বিয়ে ধনী ঘরে দেব। দেখো পুষ্পা, আমরা যেভাবেই হোক আমাদের মেয়ের বিয়ে ভালো ঘরেই দেব। আমার কাছে টাকা না থাকলেও দরকার হলে জমি বন্ধক রাখব, কিন্তু চাঁদার বিয়ে আমরা খুব ভালো ঘরেই দেব। আপনি কি বলছেন? আপনার তো আরেক মেয়ে মায়াও আছে, তারও তো বিয়ে দিতে হবে। তাই আপনি এক কাজ করুন, চাঁদার বিয়েটা ওই গরিব ছেলেটার সঙ্গেই দিয়ে দিন। কিছুদিন পর পুষ্পা তার সৎ মেয়ে চাঁদার বিয়ে খুব গরিব কৃষক মুরলির সঙ্গে দেন। বিয়ের পর মুরলি চাঁদাকে নিয়ে নিজের ঘরে আসে। দেখো চাঁদা, আমি খুব গরিব, তোমাকে ঠিকমতো দুবেলা খাবারও দিতে পারবো না। তাই তুমি চাইলে অন্য কোথাও বিয়ে করে নিতে পারো। আপনি এটা কি বলছেন? আপনি তো আমার স্বামী, এখন আমার বিয়ে আপনার সঙ্গেই হয়েছে, তাই আপনাকে ছাড়া আমি আর কাউকেই ভাবতে পারি না। আর দয়া করে এমন কথা আর কখনো বলবেন না। কিন্তু তোমার ঘরের লোকেরা শেষ পর্যন্ত কেন আমার সঙ্গে তোমার বিয়ে দিল? আমি তো খুব গরিব ঘরের একজন অলস ছেলে, আমি তো কিছুই করি না। দেখুন, ভগবান যা করেন সবই ভালো জন্যই করেন। সামনে হয়তো আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, আর আমার সৎমা আমার সুখ সহ্য করতে পারেন না বলেই আমার বিয়ে আপনার সঙ্গে দিয়েছেন। এখন যাই হোক, আমার বিয়ে আপনার সঙ্গেই হয়েছে, তাই আপনি আমার দেবতা। খাবার পাই বা না পাই, আমি আপনার সঙ্গেই থাকব। বেটি মায়া, দেখলি তো সে ভিখারিটা কি বলেছিল? বলেছিল চাঁদার বিয়ে এই রাজ্যের রাজার সঙ্গে হবে। আসলে এই ভিখারিদের আশীর্বাদ কখনো কোনো কাজে আসে না। হ্যাঁ মা, আমিও তাই ভাবছিলাম। আমি থাকতে চাঁদার বিয়ে কিভাবে এই রাজ্যের রাজার সঙ্গে হতে পারে? ঠিক বলেছিস বেটি, আমরা তো আগেই তার বিয়ে একটা গরিব বাড়িতে ঠিক করে দিয়েছিলাম। এখন লেখ, চাঁদার দুবেলার খাবারও জুটছে না। সে একসময় তো এই রাজ্যের মহারানী হতে চেয়েছিল, আজ তার সাথে কি হয়ে গেল। আর এখন আমার মেয়ে মায়া হবে রানী। আজ তোর বাবা আসুক, আমি তোর বাবাকে বিয়ের কথা বলবো। তোর বিয়ে হবে এই রাজ্যের জমিদারের সঙ্গে।
ওগো শোনো, আমার মেয়ে মায়া এখন বড় হয়ে গেছে। তার বিয়ের জন্য আমি একটি ভালো ও সম্মানিত পরিবার খুঁজছি। ছেলেটি আর্থিকভাবে সচ্ছল হতে হবে, যেন আমার মেয়ে সেখানে কোনো কষ্ট ছাড়াই রানীর মতো জীবন কাটাতে পারে। তার সুখ স্বাচ্ছন্দ্যে যেন কোনো কমতি না থাকে, এটাই আমার একমাত্র চাওয়া। হ্যাঁ পুষ্পা, কিন্তু আমার তো এত টাকা নেই। এত বড় সম্মানিত ঘরে আমরা কিভাবে বিয়ে দেব? ভাবলেই মনে দুশ্চিন্তা আসে। এখন আমাদের ধন দৌলতের কথা ভাবার দরকার নেই। যে জমিটুকু আছে সব বন্ধক রেখে টাকা ধার করে নাও। আমরা না হয় কষ্ট করে দুবেলার খাবার জোগাড় করব, কিন্তু আমার মেয়েটা যেন অন্তত একটা ভালো ঘর পায়, এইটুকুই আমার চাওয়া। সুখিরাম এতে রাজি হয়ে যান এবং শহরের ধনী শেখ গেন্দালালের সঙ্গে মায়ার বিয়ে ঠিক করেন। কিছুদিনের মধ্যেই গেন্দালালের সঙ্গে মায়ার বিয়ে সম্পন্ন হয়। এভাবে সময় কেটে যায়। মায়া ধীরে ধীরে অহংকারী ও লোভী হয়ে ওঠে এবং চাকরদের দিয়ে অতিরিক্ত কাজ করাতে থাকে। অন্যদিকে চাঁদার ঘরে একটি ছোট ছেলের জন্ম হয়। দেখো, আমরা গরিব হতে পারি, ঝুপড়িতে থাকতে পারি, কিন্তু আমাদের ছেলেকে কখনো দুঃখী হতে দেব না। তাকে দুবেলার খাবার অবশ্যই দেব। দরকার হলে আমরা দিন-রাত খেটে মেহনত মজুরি করব, তবু তার কষ্ট হতে দেব না। ঠিক বলেছ চাঁদা, আমরা নিজেরা না খেয়ে থাকলেও আমাদের ছেলেকে খালি পেটে রাখব না। আমি এখন জঙ্গলে গিয়ে কাঠ কাটব, বাজারে বিক্রি করব। কষ্ট যাই হোক, ছেলেটাকে কখনো না খেয়ে থাকতে দেব না। ঠিক বলেছেন। এখন আমি এই গ্রামে গিয়ে কোনো না কোনো কাজ খুঁজে নেব। মুরলী জঙ্গলের দিকে চলে যায়। চাঁদা গ্রামে কাজের খোঁজে বের হয়। দোকানদার ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমাকে আপনার বাড়ির কাজে রাখুন। আমি গ্রামের অনেক জায়গায় কাজ খুঁজেছি, কিন্তু কেউ কাজ দেয়নি। আপনি যে কোনো ছোটখাটো কাজ দিলে আমি মন দিয়ে করে দেব, শুধু দুবেলার খাবার পেলেই হবে। দেখো বোন, আমি তোমাকে কাজে নিতে চাই, কিন্তু আমার বাড়িতে ইতিমধ্যেই দুজন কাজের লোক আছে, তাই এখন তোমাকে নিতে পারছি না। চাঁদার ছেলে ইমন ধীরে ধীরে বড় হয়ে ওঠে। যাই হোক, আমরা আমাদের ছেলের জন্য সব করব। আর হ্যাঁ, আমি শুনেছি আমার ছোট বোন মায়া বিয়ে হয়েছে জমিদার গেন্দালালের সঙ্গে। সেখানে গিয়ে দেখি কোনো না কোনো কাজ অবশ্যই পেয়ে যাব। বোন, আপনার কাছে আমার একটি অনুরোধ। আমার ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়েছে। আমার ছেলেটি যেন কখনো ক্ষুধার্ত না থাকে, সেই চিন্তা থেকেই আপনার কাছে এসেছি। আপনার বাড়িতে যদি কোনো ধরনের কাজ থাকে, যেমন রান্না বান্না, ঘর পরিষ্কার, কাপড় ধোয়া বা যে কোনো কাজ আমাকে দেন। আমি খুশি সেই কাজটি করতে রাজি আছি। আমাকে শুধু দিনে দুবেলা খাবার দিলে হবে। ভালোই হলো, চাঁদাকে কাজে রাখলে কোনো টাকা দিতে হবে না। আজকাল খাবারের বিনিময়ে কে কাজ করবে? চাঁদাকে ঘরের কাজে রেখে দিই, সেটাই ভালো হবে। আমার ঘরে তো কেউ বাসি খাবার খায় না, সেগুলোই চাঁদাকে দিয়ে দেব। বোন, এখানে এখন অনেক লোক কাজ করছে, তাই কাজ বেশি নেই। তুমি জোর করছো, তাই তোমাকে কাজ দিচ্ছি, কিন্তু তোমাকে শুধু দুবেলার খাবার দেওয়া হবে, তার বেশি কিছু দিতে পারবো না। বোন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বেশি কিছু চাই না, শুধু দুবেলা খাবার দিলে হবে। ঠিক আছে, কাল সকাল থেকে কাজে চলে আসবি, আর সময় মতো আসিস। দেখো, পাড়ার শহরের সবচেয়ে বড় ধনী শেখ গেন্দালালের বাড়িতে আমার কাজ জুটেছে। এখন থেকে আমাকে ঠিক সময়ে সেখানে কাজে যেতে হবে। ঠিক আছে, এখন থেকে আমি জঙ্গল থেকে তাড়াতাড়ি কাঠ কেটে আনব, যাতে আমাদের ছেলে খালি পেটে না ঘুমায়। তুমি চিন্তা করো না চাঁদা, শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। সকাল হলে চাঁদা কাজে যাওয়ার জন্য তৈরি হয়। যাওয়ার সময় তার ছেলে ইমনের সাথে কথা বলে। বাবা ইমন, তুমি বাইরে যেও না।
আমি সন্ধ্যার মধ্যেই ফিরে আসব আর তোমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসব। জি মা, আমি কোথাও যাব না, আপনি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবেন। চাঁদা তার ছোট ছেলেকে ফেলে কাজে যেতে চায় না, কিন্তু অভাবের কারণে তাকে যেতেই হয়। ইমন দরজায় দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। চাঁদা মায়ার বাড়িতে পৌঁছলে মায়া তাকে আদেশ দেয়। আচ্ছা বোন, তুমি এসে গেছো, চলো তাড়াতাড়ি সব কাজ শেষ করো। আর হ্যাঁ, বাসন ধুয়ে তারপর আমার জন্য ভালো ভালো কচুরি বানিয়ে দিও, আজ খুব কচুরি খেতে ইচ্ছে করছে। চাঁদা বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, মোছা ইত্যাদি কাজ করে, তারপর রান্নাঘরে গিয়ে কচুরি বানায়। আরে বোন, কচুরি তৈরি হয়ে গেছে, আপনি এসে খেয়ে নিন। ও বোন, তুমি তো খুব ভালো কচুরি বানিয়েছ। দাঁড়াও বোন, আমি তোমার জন্য এক্ষুনি কিছু নিয়ে আসছি, যেটা তুমি তোমার ছেলের জন্য নিয়ে যাবে। হয়তো আজ আমাদের তাজা কচুরি খেতে দেবে, অনেকদিন ভালো খাবার খাওয়া হয়নি। বোন, এই বাসি চালটা কাল থেকে পড়ে আছে, এটা তুমি তোমার বাড়িতে নিয়ে যাও আর গরম করে খেয়ে নিও, কারণ এই বাসি চাল আমার বাড়িতে কেউ খাবে না। চাঁদা কিছু বলে না, নিঃশব্দে বাসি চাল নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। মা, আজ নিশ্চয়ই খুব ভালো খাবার এনেছো, তাড়াতাড়ি দাও, আমার খুব জোর খিদে পেয়েছে। চাঁদার চোখে পানি চলে আসে, সে ছেলের দিকে তাকিয়ে খুব কষ্ট অনুভব করে। আমার কাছে ভালো খাবার থাকলে আমি অবশ্যই তোকে ভালোভাবে খাওয়াতে পারতাম, কিন্তু আজ তোকে বাসি চাল খেতে হবে। চাঁদা বাসি চাল গরম করে ছেলেকে খাওয়ায়। বাবা, চিন্তা করিস না, কাল আমি তোর জন্য এর চেয়েও ভালো খাবার নিয়ে আসব। বাবা, আমি তোর জন্য চাল রেখে যাচ্ছি, খিদে পেলে খেয়ে নিস, কিন্তু বাইরে কোথাও ঘুরতে যাস না, বাড়িতেই থাকিস। ঠিক আছে মা, আমি বাইরে কোথাও যাব না, শুধু আজ একটু তাড়াতাড়ি আসবেন, কাল তো আপনি অনেক দেরিতে বাড়ি ফিরেছিলেন। ঠিক আছে বাবা, আজ আমি তাড়াতাড়ি বাড়ি ফিরব আর তোর জন্য ভালো ভালো খাবার নিয়ে আসব। চাঁদা কাজে চলে যায় এবং কিছুক্ষণ পরে মায়ার বাড়িতে পৌঁছায়। বোন, আজ আমার ক্ষীর খেতে ইচ্ছে করছে, তুমি ঝাড়ু মোছা শেষ করে আমার জন্য ভালো করে ক্ষীর বানিয়ে দিও। চাঁদা ঘরের সব কাজ সেরে ফেলে, ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, সে ক্ষীর রান্না করে। ক্ষীর এতটাই ভালো হয় যে তার সুগন্ধে পুরো ঘর ভরে যায়। হয়তো আজ আমার বোন মায়া আমাদেরকে ক্ষীর খেতে দেবে, কতদিন যে আমরা ক্ষীর খাইনি। যদি ক্ষীর পাওয়া যায় তাহলে আমার ছেলের জন্যও একটু নিয়ে যাব, কারণ ক্ষীর তার খুব প্রিয়। বোন, তাড়াতাড়ি আমাকে ক্ষীর দাও, আজ ক্ষীরের এতই সুঘ্রাণ উঠছে, আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। চাঁদা মায়ার জন্য খাবার পরিবেশন করে। মায়া খাওয়া শেষে চাঁদাকে বলে ওঠে, বোন, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, যেটা তুমি তোমার বাচ্চাকে দিও। মায়া ঘরের ভেতরে যায়। চাঁদা আবার আগের মতো আশা নিয়ে দাঁড়িয়ে থাকে। আমার জন্য না দিলেও চলবে, কিন্তু আমার বাচ্চার জন্য অন্তত একটু ক্ষীর অবশ্যই দেবে, কারণ আমি কাজের বদলে কোনো টাকা চাইছি না, শুধু দুবেলা খাবারই চাইছি। মনে হয় আজ ক্ষীর অবশ্যই দেবে। মায়া ফিরে আসে এবং একটি ছোট পুটলি চেয়ারের ওপর রাখে। বোন, এগুলো নাও, এই হলো বাসি কচুরি। কাল কচুরি একটু বেশি হয়ে গিয়েছিল, আমার বাড়িতে কেউ বাসি কচুরি খায় না, তোমার জন্য এগুলো একদম ঠিক আছে। আর হ্যাঁ বোন, কাল দীপাবলির উৎসব, আমাদের এখানে অনেক মিষ্টি তৈরি হবে, তাই কাল সকালে কাজে তাড়াতাড়ি চলে এসো। চাঁদা মনে খুব কষ্ট পায়, কিন্তু কিচ্ছু বলতে পারে না, নিঃশব্দে নিজের বাড়ি দিকে রওনা দেয়। বাবা, তুই কি করছিস? আমি তোর জন্য কচুরি নিয়ে এসেছি, এখনই গরম করে দিচ্ছি, তুই সেগুলো খেয়ে নে। ভালো হয়েছে মা, আমার খুব খিদে লেগেছে, তুমি তাড়াতাড়ি এগুলো গরম করে দাও।
চাঁদা কচুরি গরম করে দেয়। সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল, চাঁদা কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এমন সময় ইমন জিজ্ঞেস করে, মা, তুমি আজ খুব তাড়াতাড়ি কাজে যাচ্ছ, কি হয়েছে? বাবা, আজ দীপাবলির উৎসব, তাই আমাকে দ্রুত যেতে হবে, কারণ সেখানে অনেক মিষ্টি তৈরি করতে হবে। তাহলে মা, আমাদের জন্য মিষ্টি নিয়ে আসবেন, আমরাও খাবো, কারণ অনেক দিন আমরা কোনো মিষ্টি খাইনি। ঠিক আছে বেটা, আজ দীপাবলির উৎসব, তাই সেখানে অনেক মিষ্টি তৈরি করতে হবে। আমি তোমার জন্য অবশ্যই মিষ্টি নিয়ে আসব। চাঁদা ধীরে ধীরে পা বাড়িয়ে মায়ার বাড়ির দিকে রওনা দেয়। মায়া ইতিমধ্যে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। বোন, বাড়ির সব কাজ তাড়াতাড়ি শেষ করো, আজ দীপাবলির উৎসব। সব বাসন ধুয়ে ফেলো, বাইরে ঝাড়ু দাও, তারপর মিষ্টি বানানো শুরু করো। আজ তোমাকে অনেক মিষ্টি বানাতে হবে। চাঁদা কাজে খুব ব্যস্ত থাকে, সে বাড়ির সব কাজ করে। তারপর দীপাবলির জন্য মিষ্টি তৈরি করতে বসে। কিছুক্ষণ পরে সে অনেক সুস্বাদু মিষ্টি, জিলাপি, সন্দেশ তৈরি করে ফেলে। তুমি খুব ভালো মিষ্টি বানাতে পারো, মিষ্টিগুলো খুব সুগন্ধি হচ্ছে। দয়া করে তাড়াতাড়ি দাও, মিষ্টি সবাইকে দিতে হবে, আমিও অপেক্ষা করতে পারছি না। সবাইকে মিষ্টি দেওয়ার পর তারপর চাঁদাকে ডেকে বলে, বোন, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। দয়া করে তোমার বাচ্চাকে খেতে দিও, সে অনেক দিন ধরেই মিষ্টি খায়নি। ভগবান এত নিষ্ঠুর নন, শেষ পর্যন্ত তিনি আমার প্রতি দয়া দেখিয়েছেন। আজ আমার বোন আমার বাচ্চার জন্য মিষ্টি দেবে, আর আমরা সবাই ভালোভাবে দীপাবলি পালন করতে পারব। আমার কাছে এত টাকা নেই যে আমরা নিজেরা দীপাবলি পালন করব। হয়তো আমার বোন আমার প্রতি দয়া দেখিয়ে আমার জন্য মিষ্টি নিয়ে আসছে। বোন, এগুলো হলো বাসি ক্ষীর আর খুব মিষ্টি। এটা তোমার বাচ্চাকে খেতে দিও, কারণ আমার বাড়িতে পুরনো ক্ষীর কেউ খায় না। আজ উৎসব, এগুলো ফেলে না দিয়ে তোমাকে দিচ্ছি। এই বাসি ক্ষীর তোমরা সবাই মিলেমিশে খেও। আরে, এই মায়া তো হৃদয়টা পাথরের মতো, এর ভিতরে মানুষের জন্য কোনো দয়া নেই। আজ তো দীপাবলির উৎসব, অন্তত একটু মিষ্টি দিতে পারত, যেন আমরা উৎসবটা ভালোভাবে পালন করতে পারতাম। আর সে আমাকে বাসি ক্ষীর দিচ্ছি। এখন কিছু বলারও সাহস পাচ্ছি না। যদি কিছু বলি তাহলে হয়তো সে আমাকে এই কাজ থেকে বের করে দেবে। চাঁদা তার বোনকে কিছু না বলে চুপচাপ সেই ক্ষীর নিয়ে নিজের বাড়িতে চলে আসে। মা, আজ তো দীপাবলি, নিশ্চয়ই অনেক সুস্বাদু মিষ্টি এনেছো। দেরি করো না, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও। ভগবান, তুমি আমার ওপর কেন এত পরীক্ষা নিচ্ছ? অন্তত আমার বাচ্চার জন্য উৎসবের দিনে একটু মিষ্টি দিতে পারতে। আর এখন আমি আমার বাচ্চাকে কি বলবো যে এই পটলিতে মিষ্টি নেই, এখানে শুধু বাসি ক্ষীর আছে? বাবা, এখানে চালের হালুয়া আছে, যা সব মিষ্টির মধ্যে সেরা হয়েছে, তাই আমি শুধু এটাই তোর জন্য নিয়ে এসেছি। তুই বস, আমি তোকে এক্ষুনি গরম করে খেতে দিচ্ছি। ঠিক আছে মা, তুমি দেখি আমার জন্য সবচেয়ে ভালো মিষ্টি এনেছো। আমি আর অপেক্ষা করতে পারছি না, তুমি তাড়াতাড়ি গরম করে দাও। চাঁদা এই বাসি ক্ষীর গরম করে তার ছেলেকে খাওয়ায়। তার স্বামী মুরলীও সেই ক্ষীর খেতে বসে। খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল, চাঁদা কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন তার স্বামী মুরলী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আরে, আপনার কি হলো? আপনি তো রাতে ভালো ছিলেন, হঠাৎ করে আপনার স্বাস্থ্যের অবস্থা কিভাবে খারাপ হলো? জানি না চাঁদা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তুমি শুধু আমাদের ছেলে ইমনের ভালো করে খেয়াল রাখো। একদিন এই ইমনই তোমাকে এই রাজ্যের রানী বানাবে। আর আমার দোর মনে হচ্ছে আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আপনি এমন কথা বলছেন কেন? এই দুনিয়ায় আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি কোনো চিন্তা করবেন না। আমি এক্ষুনি আমার বোন মায়ার বাড়িতে যাব, তার কাছ থেকে কিছু টাকা ধার নেব, তারপর সেই টাকা দিয়েই আপনার চিকিৎসা করাবো। বাবা, তুই তোর বাবাকে ভালো করে দেখাশোনা কর।
আমি এর মধ্যে টাকা নিয়ে ফিরে আসছি। ঠিক আছে মা, দয়া করে তাড়াতাড়ি টাকা নিয়ে আসবেন। বাবার অবস্থা খুব খারাপ, কিছু হয়ে যাবে না তো, এই ভয়েই মনটা কাঁপছে। চাঁদা টাকা নিতে তার বোন মায়ার বাড়ির দিকে রওনা দেয়। বোন, আজ আমার স্বামী খুব অসুস্থ, তাই এখন কিছু টাকার দরকার। তুমি যদি আমাকে কিছু টাকা ধার দাও তাহলে আমি কয়েকদিনের মধ্যেই সব টাকা পরিশোধ করে দেব। এই চাঁদার কাছে তো কিছুই নেই, আর সে আমার টাকা কিভাবে পরিশোধ করে দেবে? যাই হোক, কোনো একটা বাহানা বানিয়ে দিই। আরে বোন, এই সময় আমার বাড়িতে একটা টাকাও নেই। আজ আমার স্বামী পাশের গ্রামে একটা হাবেজি কিনতে গেছেন, তাই সব টাকা তিনি সঙ্গে নিয়ে গেছেন। তাই এখন আমরা তোমাকে কোনো টাকা দিতে পারছি না। আরে বোন, এই সময় আমার বাড়িতে একটা টাকাও নেই। আজ আমার স্বামী পাশের গ্রামে একটা বাড়ি কিনতে গেছেন, তাই সব টাকা তার সঙ্গে নিয়ে গেছেন। এজন্য এখন আমি তোমাকে কোনো টাকা দিতে পারছি না। ভগবান, এ কি আমারই ছোট বোন? একটুও কি তার মায়া নেই? এত কঠিন সময়ে যখন তার সাহায্য সবচেয়ে বেশি দরকার ছিল, তখনও সে পাশে দাঁড়ালো না। এখন তার কাছে আর কী বা আশা করি? তবু ভাবছি অন্তত একবার খাবারের কথাই জিজ্ঞেস করি। কে জানে, খাবারের জন্য হলেও হয়তো কিছু দেবে। আমরা না হয় কোনো রকমে না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার বাচ্চা, সে তো খালি পেটে থাকতে পারবে না। বোন, তাহলে অন্তত আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো। আমার বাচ্চা কাল থেকে কিছুই খায়নি। দেখো বোন, আমি কিন্তু তোমাকে খাবার ঠিকই দেব, কিন্তু একটা শর্ত আছে। আজকের খাবার তোমাকেই তৈরি করতে হবে, তারপর আমি তোমাকে খাবার দেব। বাধ্য হয়ে চাঁদা তাড়াতাড়ি মায়ার সব খাবার রান্না করে প্রস্তুত করে ফেলে। বোন, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। যাই হোক, এই গুরুতর অবস্থায় আজ আমার বোন আমাকে তাজা খাবার দেবে। কমপক্ষে তাজা খাবার খেয়ে আমার স্বামীর অবস্থা কিছুটা হলেও ভালো হবে। বোন, এটা কালকের বেঁচে যাওয়া লাড্ডু। কাল আমরা বেশি মিষ্টি বানিয়ে ফেলেছিলাম, তাই সব খেতে পারিনি। এই লাড্ডুগুলো নিয়ে যান আর তোর বাচ্চাকে খাওয়া। এই পরিস্থিতিতে তোর বাচ্চা খালি পেটে থাকতে পারবে না। আরে, এ তো খুবই নির্মম হৃদয়ের। আমার উপর না হোক, আমার বাচ্চার প্রতি একটু দয়া দেখাতে পারত। অন্তত এই কঠিন পরিস্থিতিতে আমাকে আজকে তাজা খাবার দিতে পারত। চাঁদার হৃদয় আরও ভেঙে পড়ে। চাঁদা কিছু না বলে চুপচাপ তার বাড়ি ফিরে আসে। ওগো, তুমি চিন্তা করো না, আমি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করব, আর তোমার চিকিৎসাও অবশ্যই করাবো। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। তোমাকে তো কেউই সাহায্য করলো না, তাহলে আমার চিকিৎসা কিভাবে হবে? একটা কাজ করো, তুমি এই বাচ্চাটাকে ভালো করে মানুষ করো, আর আমাকে নিয়ে একদমই চিন্তা করো না। আমি তো আর কদিন পর এমনিতেই মারা যাব। আপনি এমন কথা বলবেন না। ভগবান আমাদের গরিবদের অবশ্যই সাহায্য করবেন। এই গ্রামে মানুষ নয়, রাক্ষসের মতো লোক বাস করে। রাক্ষসরা কখনো সাহায্য করে না, সাহায্য করে শুধু ভগবান। শুনেছি এই গ্রামে একটি পুরনো মন্দির আছে, যেখানে মানুষ দান ধর্ম করতে আসে। চলো আমরা সেখানেই ভিক্ষা করি, হয়তো কেউ কিছু টাকা দিতে পারে, আর সেই টাকায় আমি আপনার চিকিৎসা করাবো। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। চাঁদা তার স্বামী মুরলী ও ছোট ছেলে ইমনকে সঙ্গে নিয়ে সেই পুরনো ভাঙা মন্দিরের দিকে যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর তারা মন্দিরের কাছে পৌঁছে যায়। বাবা ইমন, তুমি এখানেই তোমার বাবার সঙ্গে থাকো। আমি মন্দিরের ভেতরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে আসি। আমি জানি আমার স্বামী কেন অসুস্থ হয়েছে। আমার বোন আমাদের জন্য প্রতিদিন বাসি খাবার দিত, আর সেই বাসি খাবার খাওয়ার কারণে আমার স্বামী অসুস্থ হয়ে পড়লেন। সবকিছুই আমাদের দারিদ্র্যের জন্য। তাই আমার বোন মায়া যে বাসি লাড্ডু আমাকে দিয়েছিল, আমি তা আমার বাচ্চা এবং স্বামীকে খেতে দিইনি। এখন সেই বাসি লাড্ডু আমি আপনার জন্য নিয়ে এসেছি। আপনি যখন এই লাড্ডু খাবেন, তখনই বুঝবেন গরিবদের অবস্থা কতটা কঠিন হয়। মন্দিরের নাগদেবতা চাঁদার এমন কথা শুনে কিছু অদ্ভুত আলো ছড়িয়ে দেন। নাগদেবতা, আমার স্বামীর অসুস্থতার জন্য আমি আপনাকে দায়ী করছি। যদি আপনি আমাদের দারিদ্র্য না দিতেন, তাহলে আজ আমার স্বামী অসুস্থ হতেন না। আমরা ভালোভাবে আমাদের খাবার খেতে পারতাম এবং আমাদের বাচ্চাকে ঠিকমতো লালন পালন করতে পারতাম। চাঁদার এমন কথা শুনে মন্দিরের নাগদেবতা কথা বলতে শুরু করেন। বেটি, তুমি চিন্তা করো না, ভগবান শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলেন, আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। নাগদেবতার কথা শুনে
চাঁদা তার স্বামী মুরলী ও ইমনকে নিয়ে মন্দিরের বাইরে বসে পড়ে। তখন সন্ধ্যা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল। ইতিমধ্যেই সূর্যগড় নামের রাজ্যে সেখানকার রাজা মারা গেছেন। এই রাজ্যে এক প্রথা ছিল, যদি কোনো রাজা মারা যান এবং তার কোনো পুত্র না থাকে, তাহলে রাজা হবেন সেই ব্যক্তি যাকে সূর্যের প্রথম কিরণ পড়ার সময় রাজ্যের সবচেয়ে পুরনো মন্দিরের কাছে পাওয়া যাবে। সেই ব্যক্তিকেই এই রাজ্যের নতুন রাজা ঘোষণা করা হবে। সৈন্যরা, দ্রুত চল। সূর্যের প্রথম কিরণের সময় আমরা পুরনো মন্দিরের কাছে যাকে পাব তাকেই আমরা রাজ্যের রাজা ঘোষণা করব। এটাই আমাদের রাজ্যের নিয়ম। মন্ত্রী তার সৈন্যদেরকে নিয়ে সেই মন্দিরের কাছে গেলেন, যেখানে চাঁদা তার স্বামী মুরলী এবং ছেলে ইমন বসেছিলেন। চাঁদা সেই মন্দিরে ভিক্ষা করতে এসেছিল। সৈন্যরা, এদেরকে এখান থেকে ধরে নিয়ে চলো। আরে, আপনারে কারা? আমাদেরকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? আমরা তো কোনো ভুল করিনি। দয়া করে আমাদের ছেড়ে দিন। আমার স্বামী আগে থেকেই অসুস্থ, আর আমার ছোট বাচ্চা 2 দিন ধরে খালি পেটে আছে। আমরা শুধু 2টো রুটির জন্য এখানে ভিক্ষা করতে এসেছিলাম। দেখুন, আমি এই রাজ্যের মন্ত্রী। এখন এই রাজ্যের মহারাজ মারা গেছেন এবং তার কোনো পুত্র নেই, তাই এই রাজ্যের নিয়ম অনুযায়ী আমরা আপনার স্বামীকে এই রাজ্যের রাজা ঘোষণা করতে যাচ্ছি। আরে, আপনারা আমাদের সঙ্গে কেন মজা করছেন? আপনাদের লজ্জা হয় না? আমরা তো গরিব মানুষ, আমাদেরকে মজা করার জন্য কি বেছে নিলেন? অন্তত আমার স্বামীর প্রতি তো একটু দয়া করুন, তিনি তো আগে থেকেই অসুস্থ। মন্ত্রী সবাইকে বুঝিয়ে রাজমহলে নিয়ে আসে। সেখানে পৌঁছে চাঁদার স্বামী মুরলীকে রাজা ঘোষণা করা হয়, আর চাঁদাকে রাজ্যের রানী বানানো হয়। মুরলী এখন বড়ই ন্যায়পরায়ণ ও বুদ্ধিমানভাবে রাজ্যের কাজকর্ম শুরু করেন। ধীরে ধীরে সময় কাটতে থাকে, আর রাজ্যে সুখ শান্তির পরিবেশ ছড়িয়ে পড়ে। এদিকে একদিন মায়া তার বাড়িতে তার স্বামীকে চাঁদার ব্যাপারে জিজ্ঞেস করে। ওগো, আমার বোন চাঁদা এখন কাজ করতে আসে না, কি হয়েছে তার? আমার মনে হয় আমি সেই দিন তাকে সাহায্য করিনি, তাই সে আমার উপর রেগে আছে। আরে, তুমি তো কিছুই জানো না। তোমার বোন চাঁদা এখন রানী হয়ে গেছে, আর তার স্বামী মুরলী রাজা, তাই সে এখন আমাদের বাড়িতে কাজ করতে আসে না। আরে, এটা কিভাবে সম্ভব? সে তো আগে খুব গরিব ছিল, আর তার বিয়ে আমার মা খুবই গরিব ঘরে করিয়েছিলেন। সে তো আগে কোনো কাজও করত না, কিন্তু এখন সে কিভাবে রাজা হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মায়া বাইরে যায় এবং একজন মহিলার কাছে কিছু প্রশ্ন করে। তখন ওই মহিলা মায়াকে বলে, আরে মায়া, এখন চাঁদা আর কাজ করবে না। তুমি জানো না, চাঁদা এখন এই রাজ্যের রানী হয়েছে, আর তার স্বামী যে আগে খুব গরিব এবং অলস ছিল, সে এখন এই রাজ্যের রাজা হয়েছে। এই শুনে মায়া চিন্তিত মনে তার বাড়িতে ফিরে আসে এবং তার স্বামীকে বলে, ওগো, চাঁদার সত্যিই এখন রানী হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হলো? এই রাজ্যের রানী তো আমাদের হওয়া উচিত ছিল। ভাবছি, সে কি এই রাজ্য চালাতে পারবে? আরে মায়া, তুমি কেন এত অশান্ত হচ্ছ? তোমার কাছে কি টাকার অভাব? আমি তো একজন জমিদার, আমাদের অনেক সম্পদ আছে। তোমার কোনো অসুবিধাই তো হচ্ছে না। নৌকর চাকর সব কাজ সামলায়। মায়া রাজমহলের দিকে রওনা দেয় এবং কিছু সময়ের মধ্যে রাজমহলে পৌঁছে সে সৈন্যদের পরিচয় দেখিয়ে সরাসরি চাঁদার কাছে চলে যায়। আসো বোন, অনেক দিন পর তুমি এলে। হ্যাঁ বোন, তুমি তো এখন রানী হয়ে গেছো, তাই আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ভালো হয়েছে তুমি আমাদের সঙ্গে দেখা করতে এসেছো। আর আমাদের মা বাবা কেমন আছে? আরে বোন, আমাদের মা বাবা তো অনেক আগেই মারা গেছে। এখন তারা আর এই দুনিয়ায় নেই। আপন বলতে একমাত্র তুমিই আছো, তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম। আরে মায়া, তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমার বড় বোন। তোমার যদি কখনো কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। অসুবিধে তো তুই চাঁদা, তুই এখন এই রাজ্যের রানী হয়ে গেছিস। এই রাজ্যের রানী তো আমার হওয়া উচিত, তুই না। আর এখন আমাকে জানতে হবে এই চাঁদা কিভাবে রানী হলো। মায়া একটি বাহানা বানিয়ে তার বোন চাঁদাকে প্রশ্ন করতে শুরু করে। আরে বোন, তুমি হঠাৎ করে কিভাবে রানী হয়ে গেলে?
আগে তো তুমি খুব গরিব ছিলে। বলো তো বোন, তোমার জীবনে এমন কি ঘটল? আমি তো তোমাকে সেদিন শুধু বাসি লাড্ডু দিয়েই বিদায় করেছিলাম, আর তারপর থেকেই দেখছি তুমি একেবারে রানী হয়ে বসে আছো। দেখো মায়া, সেদিন আমি যখন তোমার দরজায় এসে সাহায্য চেয়েছিলাম, তুমি আমাকে কোনো সাহায্য করনি। তারপর আমি পুরো গ্রাম ঘুরে ঘুরে সাহায্য চেয়েছি, কিন্তু কেউই এগিয়ে আসেনি। সেই অবস্থায় তুমি আমাকে খাবার হিসেবে কিছু বাসি লাড্ডু দিয়েছিলে। লাড্ডুগুলো নিয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম, কিন্তু সেগুলো খাইনি। পরে যখন আমার স্বামীর অবস্থা আরও খারাপ হতে লাগলো, তখন মনে হলো আমাদের গ্রামের কাছেই তো নাগদেবতার একটি মন্দির আছে, সেখানে মানুষ দান পুণ্য করতে আসে। তাই আমি আমার স্বামীকে সঙ্গে নিয়ে সেই মন্দিরে গেলাম। সেখানে গিয়ে আমি গভীর ভক্তি নিয়ে নাগদেবতার কাছে প্রার্থনা করলাম এবং সেই বাসি লাড্ডুগুলো তাকে দিয়ে দিলাম। তারপর কি হলো বোন? নাগদেবতা আমাদেরকে বর দিলেন এবং সেই বরের পরই আমি রানী হয়ে গেলাম। ভালোই হয়েছে বোন, তুমি রানী হয়েছ। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমাকে এখন বাড়ি যেতে হবে। বাকি কথা কাল এসে বলবো। মায়া বাড়ির পথে রওনা দেয় এবং কিছুক্ষণ পরেই সে তার বাড়িতে পৌঁছে যায়। ওগো, এখন আমি বুঝে গেছি আমার বোন চাঁদা কিভাবে রানী হলো। এবার তুমি দেখবে আমি কিভাবে রানী হই। আমি তার থেকেও বড় রানী হব। আমি চাই সে আবার গরিব হয়ে যাক, সে আমাদের থেকে বেশি ধনী হতে পারবে না। আরে মায়া, তুমি এত লোভ করছো কেন? অতিরিক্ত লোভ করা ভালো না। তুমি এসব বুঝবে না। সে আমাদের চেয়ে এগিয়ে গিয়েছে। আমি চাই সে যেন নিচু অবস্থায় থাকে। বোন, আমাকে একটু সাহায্য করো। তোমার প্রাসাদে আমাকে কাজ দাও। আমার কাছে এখন একটি টাকাও নেই। আমার স্বামী ব্যবসায় বড় ক্ষতি হয়েছে, তাই আমি তোমার বাড়িতে কাজ করতে এসেছি। আরে মায়া, তোমার কাজ করার কি দরকার? আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, আর কোনো অসুবিধা হলে সরাসরি বলতে পারো। না বোন, আমি এখানে কাজ করে তোমার থেকে টাকা নেব, ফ্রিতে কিছু নেব না। তুমি একটা কাজ করো, তুমি টাকার বদলে আমাকে বাসি খাবার দিও। চাঁদা তৎক্ষণাৎ মায়ার মতলব বুঝতে পারে। ঠিক আছে বোন, তাহলে তুমি আমাদের জন্য খাবার তৈরি করো, এটাই তোমার জন্য যথেষ্ট। ধীরে ধীরে সময় কেটে যেতে লাগলো। মায়া চাঁদার বাড়িতে কাজ করতে লাগলো। একদিন সে সেই বাসি খাবার নিয়ে তার নিজের বাড়ি ফিরে এলো। দেখো, আমাদের চেয়ে চাঁদা কখনো বুদ্ধিমান হতে পারবে না। এখন দেখবে আমি কিভাবে রানী হই। আজ আমি তার বাড়ি থেকে বাসি খাবার নিয়ে এসেছি। এটা আমরা খাবো না, পশুদেরকে খাওয়াবো। সে মনে করবে আমরা এই বাসি খাবার খেয়েছি। পরের দিন মায়া তার বোন চাঁদার বাড়িতে গিয়ে বলে, বোন, আজ তো পূর্ণিমার উৎসব। একটা কাজ করি, আজ ভালো ভালো খাবার বানাই। ঠিক আছে বোন, যেমন আপনার ভালো লাগে তেমন করু। মায়া ভালো ভালো মিঠাই বানায় এবং চাঁদাকে বলে, দেখো বোন, আজ তো মিঠাই তাজা। আমি তাজা মিঠাই খাই না, কারণ এখন তাজা মিঠাই আমাদের ক্ষতি করে। কিছু মিঠাই আমার জন্য রেখে দিন, যখন কাল সকালে আসব তখন আমাকে সেই মিঠাই দিয়ে দিও। মায়া তার বাড়ি চলে যায় এবং পরের দিন সময় মতো চলে আসে। ঠিক আছে মায়া, নাও সেই মিঠাই। যদি টাকা পয়সার দরকার হলে বলো, আমি দিয়ে দিচ্ছি। আর কিছু চাই না বোন, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। মায়া সেই বাসি মিঠাই নিয়ে তার বাড়িতে ফিরে আসে এবং তার স্বামীকে বলে, ওগো দেখো, আজ আমি বাসি লাড্ডু এনেছি। এগুলো আমরা ফেলে দেব না। এই লাড্ডুগুলো আমরা নাগ দেবতাকে দেব। কাল সকালে আমি রানী হয়ে যাব আর তুমি হবে রাজা, ঠিক যেমন আমার বোন চাঁদা হয়েছে। আরে মায়া, তোমার এসব করা কি দরকার? এমন করা ঠিক নয়। ভগবান সব দেখছেন। লোভ করা ভালো কথা নয়। আরে, নাগদেবতা কি করে জানবেন আমরা গরিব না ধনী? আমরা তাকে বলবো এইটা বাসি লাড্ডু, আর বলবো আমরা খুব গরিব, আমাদেরকে সাহায্য করুন। তখন নাগদেবতা আমাদেরকে রাজা ও রানী বানিয়ে দেবেন। মায়া তার স্বামীকে সঙ্গে নিয়ে নাগদেবতার মন্দিরে যায়।
মন্দিরের বাইরে সে স্বামীকে দাঁড় করিয়ে রেখে নিজে একা ভিতরে ঢুকে পড়ে। হে নাগ দেবতা, আমরা খুব গরিব, আমার স্বামী খুব অসুস্থ, আপনি আমাদেরকে কেন এমন গরিব বানালেন? আমি আমার বোনের বাড়িতে কাজ করতে যাই, সে আমাদের বাসি খাবার খেতে দেয়, সেই বাসি খাবার খেয়েই আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে। আজও সে আমাকে বাসি লাড্ডু দিয়েছে, আমি কিছুই বলতে পারিনি, তাই সেই লাড্ডুই আজ আপনাকে ভোগ হিসেবে দিচ্ছি। হে মূর্খ নারী, তুমি মিথ্যা কথা বলছো। তোমার বোন চাঁদার মন খুব পবিত্র, কিন্তু তোমার মনে লোভে ভরা। চাঁদা সত্যিই গরিব ছিল, তাই সে আমাদের বাসি লাড্ডু খাইয়েছিল, কিন্তু তুমি ধনী হয়েও আমাকে বাসি লাড্ডু দিচ্ছ। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি গরিব হয়ে যাবে, তোমার সব সম্পদ নষ্ট হয়ে যাবে, আর তোমার স্বামীও অসুস্থ হয়ে পড়বে। ভয়ে আতঙ্কিত হয়ে মায়া দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে তার স্বামী সত্যি অসুস্থ হয়ে পড়েছে। ওগো, তোমার এ কি হলো? হঠাৎ করে তুমি কিভাবে অসুস্থ হয়ে পড়লে? কি বলবো মায়া, তুমি ভেতরে যাবার সঙ্গে সঙ্গেই আমার শরীর খারাপ হয়ে গেল, আমি অসুস্থ হয়ে পড়লাম। চলো এখন বাড়ি ফিরে যাই। অসুস্থ স্বামীকে নিয়ে মায়া যখন বাড়ি ফিরে আসে তখন দেখে তার সব হীরা জহরত আর ধন দৌলত একেবারে হারিয়ে গেছে।